নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি অন্তিম তথা অষ্টাদশ পর্ব। প্রসন্ন চক্রবর্তী নীলকুঠির চাকরি যাওয়ার পরে 2 বছর বড় কষ্ট পেয়েছে। আমিনের চাকরি জোটানো বড় কষ্ট। বসে বসে সংসার চলে কোথা থেকে? অনেক সন্ধানের পর বর্তমান চাকরিটা জুটে গিয়েছে বটে, কিন্তু নীলকুঠির মতো অমন সুখ আর কোথায় পাওয়া যাবে চাকরির? তেমন ঘরবাড়ি, তেমন পসার প্রতিপত্তি দিশি জমিদারের কাছারিতে হবে না, হতে পারে না। 4 বছর তো কাটলো এদের এখানকার চাকরিতে। এটা পাল এস্টেটের বাহাদুরপুরের কাছারি। সকালে নায়েব ঘনশ্যাম চাকলাদার পালকি করে বেরিয়ে গেলেন চিতলমারির খাস খামারের তদারক করতে। প্রসন্ন আমিন একটু হাঁপ ছেড়ে বাঁচল। এরা নতুন মনিব, অনেক বুঝে চলতে হয় এদের কাছে। আর সে রাজারাম দেওয়ানও নেই, সেই নরহরি পেশকারও নেই, সে বড় সাহেবও নেই। নায়েবের চাকর রতিলাল নাপিত ঘরে ঢুকে বললে, ও আমিন বাবু, কি করছেন? এই বসে আছি। কেন? নায়েব বাবুর হাঁসটা এদিকে এল, দেখেছেন? দেখিনি। তামাক খাবেন? সাজ দিকি একটু। রতিলাল তামাক সেজে নিয়ে এলো। সে নিজে নিয়ে না এলে নায়েবের চাকরকে হুকুম করার মতো সাহস নেই প্রসন্ন চক্রবর্তীর। রতিলাল বললে, আমিন বাবু, সকালে তো মাছ দিয়ে গেল না গিরে জেলে? দেবার কথা ছিল। গিরে কাল বিকেলে হাটে মাছ বেচছিল, দেখেছি, আড় মাছ। রোজ তো দেয়, আজ এলো না কেন কি জানি। নায়েব মশাই মাছ না হলে ভাত খেতে পারেন না মোটে। দেখি আর খানিক, যদি না আনে জেলে পাড়া পানে দৌড়তে হবে মাছের জন্য। রতিলালের ভ্যাজ ভ্যাজ ভালো লাগছিল না প্রসন্ন চক্রবর্তী। তার মন ভালো না আজ। তাছাড়া নায়েবের চাকরের সঙ্গে বেশিক্ষণ গল্প করবার প্রবৃত্তি হয় না। আজই না হয় অবস্থার বৈগুণ্যে প্রসন্ন চক্রবর্তী এখানে এসে পড়েছে বেঘরে, কিন্তু কি সম্মানে ও রোবদাবে কাটিয়ে এসেছে এতকাল মোল্লাহাটির কুঠিতে, তা তো ভুলতে পারছে না সে। আপদ বিদায় করার উদ্দেশ্যে প্রসন্ন আমিন তাড়াতাড়ি বললে, তা মাছ যদি নীতি হয় এই বেলা যাও, বেশি বেলা হয়ে গেলে মাছ সব নিয়ে যাবে এখন সোনাখালি বাজারে। যাই, কি বলেন? এখনই যাও, আর ড্রিঙ্ক করো না। রতিলাল চলে গেল এবং কিছুক্ষণ পরেই দেখা গেল সে মাছের খাড়ুই হাতে বার হয়ে গেল কাছারির হাতা থেকে। প্রসন্ন চক্রবর্তীর মন শান্ত হয়ে এলো সঙ্গে সঙ্গে। রোদে বসে তেল মেখে এবার নেওয়া যাক। কাঁটাল গাছ তলায় রোদে পিড়ি পেতে সে রাঙা গামছা পরে তেল মাখতে বসলো। স্নান সেরে এসে রান্না করতে হবে। কত বেগুন এ সময় দিয়ে যেত প্রজারা, বেগুন, ঝিঙে, নতুন মূলো। শুধু তাকে নয়, সব আমলাই পেত। নরহরি পেশকার তাকে সব তার পাওনা জিনিস দিয়ে বলতো, প্রসন্নদা, আপনি হলেন ব্রাহ্মণ মানুষ, রান্নাটা আপনাদের বংশগত জিনিস, আমার 2টো ভাত আপনি রেঁধে রাখবেন দাদা। সুবিধে ছিল। একটা লোকের জন্য রাঁধতেও যা, 2জন লোকের রাঁধতেও প্রায় সেই খরচ। টাকা 3-4 পড়তো দুজনের মাসিক খরচ। নরহরি চাল ডাল সবই জোগাতো। চমৎকার খাঁটি দুধটুকু পাওয়া যেত, এও দিয়ে যেত। পয়সা দিয়ে বড় একটা হয়নি জিনিস কিনতে। আহা, গয়ার কথা মনে পড়ে। গয়া, গয়া মেম। না, তার কথা ভাবলেই কেন ওর মন ওরকম খারাপ হয়ে যায় কে জানে। গয়া মেম ওর দিকে ভালো চোখে তাকিয়েছিল। দুঃখের তো পারাপার নেই জীবনে,
ছেলেবেলা থেকে এই দুঃখের পেছনে ধোঁয়া দিতে দিতে জীবনটা কেটে গেল। কেউ কখনো হেসে কথা বলেনি, মিষ্টি গলায় কেউ কখনো ডাকেনি। গয়া কেবল সেই স্বাদটা পূর্ণ করেছিল জীবনের। অমন সুঠাম সুন্দরী, একরাশ কালো চুল, বড় সাহেবের আদরিনী আয়া গয়া মেম তার মতো লোকের দিকে যে কেন ভালো চোখে চাইবে, এর কোনো হেতু খুঁজে মিলে? তবু সে চেয়েছিল। কেমন মিষ্টি গলায় ডাকতো, খুড়োমশাই, ও খুড়োমশাই। বয়সে সে বুড়ো ওর তুলনায়, তবু তো গয়া তাচ্ছিল্য করেনি। কেন করেনি? কেন ছলছুতো খুঁজে তার সঙ্গে গয়া হাসি মস্করা করত? কেন তাকে প্রশ্রয় দিত? কেন অমন ভাবে সুন্দর হাসি হাসত তার দিকে চেয়ে? কেন তাকে নাচিয়ে ও অমন আনন্দ পেত? আজকাল গয়া কেমন আছে? কতকাল দেখা হয়নি। বড় কষ্টে পড়েছে হয়তো, কে জানে। কতদিন রাত্রে মন কেমন করে ওর জন্যে। অনেক কাল দেখা হয়নি। ও আমিন মশাই, মাছ পেলাম না। রতিলাল মাছের খাড়ুই হাতে প্রবেশ করলো। সর্বশরীর জ্বলে গেল প্রসন্ন চক্রবর্তীর। আমলে যা, আমি তোমার তোমার দরের লোক? বেটা জল টানা বাসন মাজা চাকর, সমানে সমানে আজ খোঁজ গল্প করতে এসে একগাল দাঁত বার করে তার সঙ্গে। চেনে না সে প্রসন্ন আমিনকে? দিন চলে গিয়েছে, আজ বিষহীন ধোঁরা সাপ প্রসন্ন চক্রবর্তী এ কথার উত্তর কি করে দেবে? সে মোল্লাহাটির নীলকুঠি নেই, সে বড় সাহেব শিপটনও নেই, সে রাজারাম দেওয়ানও নেই। নীলকুঠির আমলে শাসন বলে জিনিস ছিল, লোকে ভয়ে কাঁপতো লাল মুখ দেখলে। এসব দিশি জমিদারের কাছারিতে তো ভূতের কীর্তন, কেউ কাউকে মানে? মারো 200 ঝাঁটা। বিরক্তি সহকারে আমিন রতিলালের কথার উত্তরে বললে, ও, নিরস কণ্ঠেই বললে। রতিলাল বললে, তেল মাখছেন? নাইতি যাবেন? কি রান্না করবেন ভাবছেন? কি এমন আর, ডাল আর উচ্ছে চচ্চড়ি, ঘোল আছে। ঘোল না থাকে দেবানি, সনুকা গোয়ালিনী 8 কলসি মাঠাওয়ালা ঘোল দিয়ে গিয়েছে, নেবেন? না, আমার আছে বলেই প্রসন্ন চক্রবর্তী রতিলালকে আর কিছু বলবার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি গামছা কাঁধে নিয়ে ইছামতিতে নাইতে চলে গেল। কি বিপদই হয়েছে ওর সঙ্গে এখন বকবক করো বসে বসে, খেয়ে দে আর কাজ নেই, বেটা বেয়াদবের নাজির কোথাকার। রান্না করতে করতেও ভাবে, কতদিন ধরে সে আজ একা রান্না করছে। 20 বছর, না না তারও বেশি। স্ত্রী সরস্বতী সাধনোচিত ধামে গমন করেছেন বহুদিন। হাঁড়ি বেরি হাতে উঠেছে তারও আগে, আর নামলো কই। রান্না করলে যা রোজই রেঁধে থাকে প্রসন্ন, তার অতি প্রিয় খাদ্য। খুব বেশি কাঁচা লঙ্কা দিয়ে মাসকলাইয়ের ডাল আর উচ্ছে ভাজা, ব্যাস হয়ে গেল। কে বেশি ঝঞ্ঝাট করে? আর অবশ্যই ঘোল আছে। ডাল রান্না করলেন নাকি? জলের ঘটি উঁচু করে আলগোছে খেতে খেতে প্রায় বিষম খেতে হয়েছিল আর কি। কোথাকার ভূত এ বেটা? দেখছিস একটা মানুষ তেতো পরে দুটো খেতে বসেছে, এক ঘটি জল খাচ্ছে, ঠিক সেই সময় তোমার কথা না বললে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছিল না তোমার বাপের জমিদারি লাটে উঠছিল? বদমাইশ পাজি। বিরক্তির সুরে জবাব দেয় প্রসন্ন চক্রবর্তী। কেন? কিসের ডাল? মাসকলাইয়ের। আমার একটু দেবেন, বাটি আনবো? নেই আর, 1 কাশি রেঁধেছিলাম, খেয়ে ফেললাম। আমি যে ঘোল নিয়েছি আপনার জন্য। আমার ঘোল আছে, কিনেছিলাম। এ খুব ভালো ঘোল, সনকা গোয়ালিনীর নাম ডাকি ঘোল, বৃষ্টি ঘোষের বিধবা দিদি, চেনেন? মাঠাওয়ালা ঘোল ও ছাড়া কেউ করতে জানেও না, খেয়ে দেখেন। নামটা বেশ, মরুগে। ঘোল খারাপ করেনি, বেশ জিনিসটা।
এ গায়ে থাকে সনকাকু বলেনি। বয়স কত? এক কলকে তামাক সেজে খেয়ে প্রসন্ন একটু শুয়ে নিলে ময়লা বিছানায়। সবে সে চোখ একটু বুঝেছে, এমন সময় পাইক এসে ডাক দিলে, নায়েব মশাই ডাকছেন আপনারে। ধর্মর করে উঠে প্রসন্ন চক্রবর্তী কাছারি ঘরে ঢুকলে। অনেক প্রজার ভিড় হয়েছে। আমিনের জরিপি চিঠার নকল নিতে এসেছে 8-10টি লোক। নায়েব ঘনশ্যাম চাকলাদার রাশভারী লোক, পাকা গোঁপ, মুখ গম্ভীর, মোটা ধুতি পরনে, কোঁচার মুড়ো গায়ে দিয়ে ফরাসে বসেছিলেন আধময়লা একটা গির্দে হেলান দিয়ে। রূপ বাঁধানো ফর্সিতে তামাক দিয়ে গেল রতিলাল নাপিত। আমিনের দিকে চেয়ে বললেন, হাঁসমহলের চিঠা তৈরি করেছেন? প্রায় সব হয়েছে, সামান্য কিছু বাকি। ওদের দিতে পারবেন? যাও তোমরা আমিন মশাইয়ের কাছে যাও, এদের একটু দেখে দেবেন তো চিঠাগুলো, দূর থেকে এসেছে সব, আজই চলে যাবে। প্রসন্ন চক্রবর্তী বহুকাল এই কাজ করে এসেছে। গুড়ের কলসির কোন দিকে সার গুড় থাকে আর কোন দিকে ঝোলা গুড় থাকে তাকে সেটা দেখাতে হবে না। হাঁসমহলের চিঠা তৈরি থাকলেই কি আর সব গোলমাল মিটে যায়? সীমানা সরহদ্দ নিয়ে গোলমাল থাকে, অনেক কিছু গোলমাল থাকে। চিঠাতে নায়েবের সই করাতে হবে, অনেক কিছু হাঙ্গামা। এখন অবেলায় অত শত কাজ কি হয়ে উঠবে? বলা যায় না, চেষ্টা করে অবশ্যই দেখা যাক। নীলকুঠির দিনে এমন সব ব্যাপারে 2 পয়সা আসত, সেসব অনেক দিনের কথা হলো। এখন যেন মনে হয় সব স্বপ্ন। প্রজাদের তরফ থেকে একজন লোক এগিয়ে এসে বললে, করে দেন আমিন বাবু, আপনারে পান খেতে কিছু দেব এখন। কিছু কত? 1 আনা করে মাথা পিছু দেব এখন। প্রসন্ন চক্রবর্তী হাতের খেরো বাঁধা দপ্তর নামিয়ে রেখে বললে, তাহলে এখন হবে না, তোমার নায়েব মশাইকে গিয়ে বলতে পারো। চিঠা তৈরি হয়েছে বটে, এখনো সাবেক রেকর্ডের সঙ্গে মেলানো হয়নি, সই হয়নি, এখনো 10-15 দিন কি মাসখানেক বিলম্ব। চিঠে তৈরি থাকলেই কাজ ফতে হয় না, অনেক কাঠখড় পোড়াতে হয়। প্রজাদের মোড়ল বিনীতভাবে বললে, তা আপনি কত বলছো আমিন বাবু। সেও অভিজ্ঞ লোক, আইন আদালত জমিদারির কাছারির গতিক এবং নারী বিলক্ষণ জানে। কেন আমিন বাবু বেঁকে দাঁড়িয়েছে তাকে বোঝাতে হবে না। প্রসন্ন চক্রবর্তী অপ্রসন্ন মুখে বললে, না না, সে হবে না, তোমরা নায়েবের কাছেই যাও, আমার কাজ এখনো মেটেনি, দেরি হবে 10-15 দিন। মোড়ল মশাই হাত জোর করে বললে, তা ওদের ওপর রাগ করবেন না আমিন মশাই, 6 পয়সা করে মাথা পিছু দেবানি, 2 আনার 1 কড়ি কম হলি পারবো না। গরিব মরে যাবে তাহলে। না, পারবো না। বাধ্য হয়ে 10 জন প্রজার 5 শিকে মোড়ল মশাইকে ভালো ছেলের মতো সুসুর করে এগিয়ে দিতে হলো প্রসন্ন চক্রবর্তীর হাতে। পথে এসো বাপধন, চক্রবর্তীকে আর কাজ শেখাতে হবে না ঘনশ্যাম চাকলাদারের। কি করে উপরি রোজগার করতে হয় নীলকুঠির আমিনকে সে কৌশল শিখতে হবে পচা জমিদারি কাছারির আমলার কাছে। শাসন করতে এসেছেন, দেখেছিস শিপটন সাহেবকে? বেলা 3 প্রহর। ঘনশ্যাম চাকলাদার আবার ডেকে পাঠালেন প্রসন্ন চক্রবর্তীকে। ঘনশ্যাম নায়েব অত্যন্ত কর্মঠ, দুপুরে ঘুম অভ্যেস নেই। গির্দে বালিশ বুকে দিয়ে জমার খাতা সই করছেন, পেশকার কাছে দাঁড়িয়ে পাতা উল্টে দিচ্ছে, ফর্সিতে তামাক পুড়ছে। প্রসন্ন চক্রবর্তীর দিকে চেয়ে বললে, ওদের চিঠা দিয়ে দিলেন? আগে হ্যাঁ। ঘোড়া চড়তে পারেন? আগে। এখনই একবার রাহাতানপুর যেতে হচ্ছে আপনাকে। বিলাত আলী সর্দার আর ওসমান গনির মামলায় আপনি প্রধান সাক্ষী হবেন। সরেজমিনে দেখে আসুন, সেখানে নকুর কাপালি কাছারির পক্ষে উপস্থিত আছে, সে আপনাকে সব বুঝিয়ে দেবে। ওসমান গনির ভিটের পেছনে যে শিমুল গাছটা আছে সেটা কত চেন রাস্তা থেকে হবে মেপে আসবেন তো। চেন নিয়ে যাব? নিয়ে যান। আমার কান কাটা ঘোড়াটা নিয়ে যান, ছাড় তোক দেবেন না, বাঁ পায়ে ঠোকা মারবেন পেটে,
খুব দৌড়বে। এখন অবেলায় আবার চলো রাহাতানপুর, সে কি এখানে? ফিরতে কত রাত হবে কে জানে। নকুর কাপালি সেখানে সব শেখাবে প্রসন্ন চক্রবর্তীকে, হাসিও পায়। সে কি জানে জরিপের কাজের। আমিনের পিছু পিছু খোঁটা নিয়ে দৌড়োয়। বড় সাহেব যাকে বলতো পিনম্যান, সেই নকুর কাপালি জরিপের খুঁটিনাটি তত্ত্ব বুঝিয়ে দেবে তাকে, যে 25 বছর এক কলমে কাজ চালিয়ে এলো সাহেব সুবোধের গড়া নজর এড়িয়ে। শালুক চিনেছেন গোপাল ঠাকুর, নকুর কাপালি। ঘোড়া বেশ জোরেই চলল যশোর চুয়াডাঙ্গার পাকা সড়ক দিয়ে। আজকাল রেল লাইন হয়ে গিয়েছে এদিকে। ক্রোশখানেক দূর দিয়ে রেলগাড়ি চলাচল করছে। ধোঁয়া ওড়ে, শব্দ হয়, বাঁশি বাজে। একদিন চড়তে হবে রেলের গাড়িতে। ভয় করে, এই বুড়ো বয়সে আবার একটা বিপদ বাঁধবে ওসব নতুন কাণ্ড কারখানার মধ্যে গিয়ে। মানিক মুখুজ্জে মুহুরী সেদিন বলছিল, চলুন আমিন মশাই, একদিন কালীগঞ্জে গঙ্গা স্নান করে আসা যাক রেলগাড়িতে চড়ে। 6 আনা নাকি ভাড়া রানাঘাট পর্যন্ত। সাহস হয় না। বড় বড় শিউলি গাছের ছায়া পথের দুধারে। শ্যামলতা ফুলের সুগন্ধ যেন কোন বিস্মৃত অতীত দিনের কার চুলের গন্ধের মতো মনে হয়। কিছুই আজ আর মনে নেই। বুড়ো হয়ে যাচ্ছে সে, হাতও খালি। সামনে কতদিন বেঁচে থাকতে হবে, কি করে চলবে? অকর্মণ্য হয়ে পড়ে থাকলে চলবে কি করে? কে দেবে খেতে? কেউ নেই সংসারে। বুড়ো বয়সে যদি চেন টেনে জমি মাপামাপির খাটাখাটনি না করতে পারে, মাঠে মাঠে রোদে পুড়ে জলে ভিজে, তবে কে দুমুঠো ভাত দেবে? কেউ নেই। সামনে অন্ধকার, যেমন অন্ধকার ওই বাঁশঝাড়ের তলায় তলায় জমে আসবে আর একটু পরে। রাহাতানপুর পৌঁছে গেল ঘোড়া 3 ঘন্টার মধ্যে। প্রায় 11 ক্রোশ পথ। এখানে সকলেই ওকে চেনে। নীলকুঠির আমলে কতবার এখানে সে আর কার্কুন আসতো নীলের দাগ মারতে। এখানে একবার দাঙ্গা হয় দেওয়ান রাজারাম রায়ের আমলে, খুব গোলমাল হয়। জেলার ম্যাজিস্ট্রেট এসেছিলেন প্রজাদের দরখাস্ত পেয়ে। বড় মোড়ল আব্দুল লতিফ মারা গিয়েছে। তার ছেলে শামসুল এসে প্রসন্ন চক্রবর্তীকে নিজের বাড়িতে নিয়ে গেল। বেলা এখনো দণ্ড 2 আছে। বড্ড রোদে ঘোড়া ছুটিয়ে আসা হয়েছে। শামসুল বললে, সালাম আমিন মশাই, আজকাল কনে আছেন? তোমাদের সব ভালো? আব্দুল বুঝি মারা গিয়েছে? কতদিন? আহা, বড় ভালো লোক ছিল। আমি আছি বাহাদুরপুরি। বড্ড দূর পড়ে গিয়েছে, কাজেই আর দেখাশোনা হবে কি করে বলো? তামাক খান, সাজি। নকুর কাপালি কোথায় আছে জানো? তাকে পাই কোথায়? বাওড়ের ধারে যে খড়ের চালা আছে, জরিপির সময় আমিনদের বাসা হয়েল, সেখানে আছেন ঠেকোয়। প্রসন্ন চক্রবর্তী অনেকক্ষণ থেকে কিন্তু একটা কথা ভাবছে। পুরনো কুঠিটা আবার দেখতে ইচ্ছে করে। বেলা পড়ে এসেছে, সন্ধ্যার দেরি নেই। মোল্লাহাটির নীলকুঠি এখান থেকে 3 ক্রোশ পথ। ঘোড়া ছুটিয়ে গেলে 1 ঘন্টা। সন্ধ্যার আগেই পৌঁছে যাবে ঘোড়া। খানিক ভেবেচিন্তে ঘোড়ায় চড়ে সে রওনা হলো মোল্লাহাটি। অনেকদিন সেখানে যায়নি। ধুধুল বনে হলদে ফুল ফুটেছে, জিউলি গাছের আটা ঝরছে কাঁচা কদমার শাকের মতো। হুহু হাওয়া ফাঁকা মাঠের ওপার থেকে মরিঘাটার বাঁওরের কুমুদ ফুলের গন্ধ বয়ে আনছে। শিয়াকুল কাঁটার ঝোপে বেজি খসখস করছে পথের ধারে। জীবনটা ফাঁকা, একদম ফাঁকা, মরিঘাটার এই বড় মাঠের মতো। কিছু ভালো লাগে না। চাকরি করা চলছে, খাওয়া দাওয়া চলছে, সব যেন কলের পুতুলের মতো। ভালো লাগে না, করতে হয় তাই করা। কি যেন হয়ে গিয়েছে জীবনে।
সন্ধ্যা হলো পথেই। পঞ্চমীর কাটা চাঁদ কুমড়োর ফালির মতো উঠেছে পশ্চিমের দিকে। কি কড়া তামাক খায় বেটারা, ওই আবার দেয় নাকি মানুষকে খেতে। কাশির ধাক্কা এখনো সামলানো যায়নি। দিগন্তের মেখলা রেখা বননীল দূরত্বে বিলীন। অনেকক্ষণ ঘোড়া চলেছে, ঘেমে গিয়েছে ঘোড়ার সর্বাঙ্গ। এইবার প্রসন্ন চক্রবর্তীর চোখে পড়ল দূরে উঁচু সাদা নীল কুঠিটা, দীর্ঘ দীর্ঘ ঝাউ গাছের ফাঁকে ফাঁকে। প্রসন্ন আমিনের মনটা ফুলে উঠল। তার যৌবনের লীলাভূমি, তার কতদিনের আমোদ প্রমোদ ও আড্ডার জায়গা, কত পয়সা হাত ফেরতা হয়েছে ওই জায়গায়। আজকাল নিশাচরের আড্ডা। লালমোহন পাল ব্যবসায়ী জমিদার, তার হাতে কুঠির মান থাকে। প্রসন্ন চক্রবর্তীর হঠাৎ চমক ভাঙল। সে রাস্তা ভুল করে এসে পড়েছে কুঠি থেকে কিছু দূরের গোরস্থানটার মধ্যে। দুপাশে ঘন বন, বাগান, বিলিতি কি সব বড় বড় গাছ রপসান সাহেবের আমলে এনে পোঁতা হয়েছিল, এখন ঘন অন্ধকার জমিয়ে এনেছে গোরস্থানে। ওইটে রপসান সাহেবের মেয়ের কবর, পাশে ওইটে ডানিয়েল সাহেবের। এসব সাহেবকে প্রসন্ন চক্রবর্তী দেখেনি। নীলকুঠির প্রথম আমলে রপসান সাহেব ওই বড় সাদা কুঠিটা তৈরি করেছিল, গল্প সে শুনেছে। কি বন জঙ্গল গজিয়েছে কবরখানার মধ্যে। নীলকুঠির জমজমাটের দিনে সাহেবদের হুকুমে এই কবরখানা থেকে সিঁদুর পড়লে তুলে নেওয়া যেত, আর আজকাল কেই বা দেখছে আর কেই বা যত্ন করছে এই জায়গার। ঘোড়াটা হঠাৎ যেন থমকে গেল। প্রসন্ন চক্রবর্তী সামনের দিকে তাকালে ওর সারা গা ডোল দিয়ে উঠল। মনে ছিল না এইখানেই আছে শিপটন সাহেবের কবরটা, কিন্তু কি ওটা নড়ছে সাদা মতন? বড় সাহেব শিপটনের কবরখানায় লম্বা লম্বা উলু খড়ের সাদা ফুলগুলোর আড়ালে। নির্জন কুঠির পরিত্যক্ত কবরখানা, অস্পষ্ট জ্যোৎস্নায় ঢাকা। প্রেতজনীর ছবি স্বভাবতই মনে না এসে পারে না, যতই সাহসী হোক আমিন প্রসন্ন চক্রবর্তী। সে ভীতি জড়িত আড়ষ্ট অস্বাভাবিক সুরে বললে, কে ওখানে? কে ও? কে গা? শিপটন সাহেবের সমাধির উলুখড়ের ফুলের ঢেউয়ের আড়াল থেকে একটি নারী মূর্তি চকিত ও ত্রস্ত ভাবে উঠে দাঁড়িয়ে রইল, অস্পষ্ট জ্যোৎস্নায় পাথরের মূর্তির মতো। কে গা? কে তুমি? কে? খুড়ো মশাই? ও খুড়ো মশাই! ওর কণ্ঠে অপরিসীম বিস্ময়ের সুর। আরো এগিয়ে এসে বললে, আমি গয়া। প্রসন্নর মুখ দিয়ে খানিকক্ষণ কোনো কথা বার হলো না বিস্ময়ে। সে তাড়াতাড়ি রেকাবে পা দিয়ে নেমে পড়ল ঘোড়া থেকে। আহ্লাদের সুরে বললে, গয়া তুমি এখানে? চলো চলো, বাইরে চলো, এই জঙ্গল থেকে বেরিয়ে এসো। এখানে কোথায় এইছিলে? জ্যোৎস্নায় প্রসন্ন দেখলে গয়ার চোখের কোণে জলের রেখা। এর আগেই সে কাঁদছিল ওখানে বসে বসে, এই রকম মনে হয়। কান্নার চিহ্ন ওর চোখে মুখে চিকচিকে জ্যোৎস্নায় সুস্পষ্ট। প্রসন্ন চক্রবর্তী বললে, চলো গয়া, ওইদিকে বার হয়ে চলো। কি ভয়ানক জঙ্গল হয়ে গিয়েছে এদিকটা। গয়া মেম ওর কথায় ভালো করে কর্ণপাত না করে বললে, আসুন খুড়ো মশাই, বড় সাহেবের কবরটা দেখবেন না? আসুন, আলেন যখন দেখেই যান। পরে এসে হাত ধরে টেনে নিয়ে গেল। শিপটনের সমাধির ওপর টাটকা সন্ধ্যা মালতী আর কুঠির বাগানের গাছেরই বকফুল ছড়ানো। তা থেকে একগোছা সন্ধ্যা মালতী তুলে নিয়ে ওর হাতে দিয়ে বললে, দেন, ছড়িয়ে দেন।
আজ মরবার তারিখ সাহেবের, মনে আছে না? কত নুনডা খেয়েছেন এক সময়। দেন দুটো উলুখড়ের ফুলও দেন তুলে টাটকা, দেন ওই সঙ্গে। প্রসন্ন চক্রবর্তী দেখলে ওর দুগাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছে নতুন করে। তারপরে দুজনে কবরখানার ঝোপ জঙ্গল থেকে বার হয়ে একটা বিলিতি গাছের তলায় গিয়ে বসল। খানিকক্ষণ কারো মুখে কোনো কথা নেই। দুজনেই দুজনকে অপ্রত্যাশিতভাবে দেখে বেজায় খুশি যে হয়েছে সেটা ওদের মুখের ভাবে পরিস্ফুট। কত যুগ আগেকার পাষাণপুরীর ভিত্তির গাত্রে উৎকীর্ণ কোন অতীত সভ্যতার দুটি নায়ক নায়িকা যেন জীবন্ত হয়ে উঠেছে আজ এই সন্ধ্যা রাত্রে মোল্লাহাটির পুরো নীলকুঠিতে রপসন সাহেবের আনিত প্রাচীন জুনিপার গাছটার তলায়। গয়া রোগা হয়ে গিয়েছে, সে চেহারা নেই, সামনের দাঁত পড়ে গিয়েছে, বুড়ো হয়ে আসছে। দুঃখের দিনের ছাপ ওর মুখে, সারা অঙ্গে, চোখের চাউনিতে, মুখের ম্লান হাসিতে। ওর মুখের দিকে চেয়ে চুপ করে রইল গয়া। কেমন আছো গয়া? ভালো আছি। আপনি কনে থেকে? আজকাল আছেন কনে? আছি অনেক দূর, বাহাদুরপুরি, কাছারিতে আমি নি করি। তুমি কেমন আছো আগে কও শুনি। চেহারা এমন খারাপ হলো কেন? আর চেহারার কথা বলবেন না। খেতে পেতাম না যদি সাহেব ওই জমির বিলি না করে দিত আর আপনি মেপে না দিতেন। যতদিন সময় ভালো ছিল আমারে দিয়ে কাজ আদায় করে নেবে বুঝতো, ততদিন লোকে মানত, আদর করত। এখন আমারে পুছবে কেডা? উল্টে আরো হেনস্থা করে। এক ঘরে করে রেখেছে পাড়ায়, সেবার তো আপনারে বলিছি। এখনো তাই চলছে? যতদিন বাঁচব এর সুরাহা হবে ভাবছেন খুড়োমশাই? আমার জাত গিয়েছে যে, এক ঘটি জল কেউ দেয় না অসুখে পড়ি থাকলি, কেউ মুখি মেরেও দেখে না। দুঃখের কথা কি বলবো, আমি একা মেয়ে মানুষ। আমার জমির ধানটা লোকে ফাঁকি দিয়ে নিয়ে যায় রাত্রির বেলা কেটে। কার সঙ্গে ঝগড়া করব? সেদিন কি আমার আছে? প্রসন্ন চক্রবর্তী চুপ করে শুনছিল। ওর চোখে জল। চাঁদ দেখা যাচ্ছে গাছের ডালপালার ফাঁক দিয়ে। কি খারাপ দিনের মধ্যে দিয়ে জীবন তার কেটে যাচ্ছে। তারও জীবনে ঠিক ওর মতোই দুর্দিন নেমেছে। গয়া ওর দিকে চেয়ে বললে, আপনার কথা বলুন। কতদিন দেখিনি আপনারে। আপনার ঘোড়া পালালো খুড়োমশাই, বাঁধুন বাঁধুন। প্রসন্ন চক্রবর্তী উঠে গিয়ে ঘোড়াটাকে ভালো করে বেঁধে এলো বিলিতি গাছটার গায়ে। আবার এসে বসলো ওর পাশে। আজ যেন কত আনন্দ ওর মনে। কে শুনতে চায় দুঃখের কাহিনী? সব মানুষের কাছে কি বলা যায় সব কথা? এ যেন বড্ড আপন, বলেও সুখ এর কাছে। এর কানে পৌঁছে দিয়ে সব ভার থেকে সে যেন মুক্ত হবে। বললেও প্রসন্ন হেসে খানিকটা চুপ করে থেকে বললে, বুড়ো হয়ে গিয়েছি গয়া, মাথার চুল পেকেছে, মনের মধ্যে সর্বদা ভয় ভয় করে। উন্নতি করবার কত ইচ্ছে ছিল, এখন ভাবি বুড়ো বয়সে পরের চাকরিটা খোয়ালি কে এক মুঠো ভাত দেবে খেতি। মনের বল হারিয়ে ফেলেছি। দেখছি যেমন চারিধারে, তোমার আমার রুক্ষ মাথায় এক পলা তেল কেউ দেবে না গয়া। কিছু ভাববেন না খুড়োমশাই, আমার কাছে থাকবেন আপনি। আপনার মেপে দেওয়া সেই ধানের জমি আছে, দুজনের চলে যাবে। আমারে আর লোকে এর চেয়ে কি বলবে? ডুবেছি না ডুবতি আছি। মাথার উপরে একজন আছেন যিনি ফেলবেন না আপনারে আমারে।
আমার বাবা বড্ড সন্ধানটা দিয়েছেন। আগে ভাবতাম কেউ নেই। চলুন আমার সঙ্গে খুড়োমশাই। যতদিন আমি আছি এই গরিব মেয়েটার সেবা যত্ন পাবেন আপনি, যতই ছোট জাত হই। এক অপূর্ব অনুভূতিতে বৃদ্ধ প্রসন্ন চক্রবর্তীর মন ভরে উঠল। তার বড় সুখের দিনেও সে কখনো এমন অনুভূতির মুখোমুখি হয়নি। সব হারিয়ে আজ যেন সে সব পেয়েছে এই জনশূন্য পোড়ো কবরখানায় বসে। হঠাৎ সে দাঁড়িয়ে উঠে বললে, আচ্ছা চললাম এখন গয়া। গয়া অবাক হয়ে বললে, এত রাত্রি কোথায় যাবেন খুড়োমশাই? পরের ঘোড়ায় নিচি, রাত্রিরেই চলে যাব কাছারিতে। পরের চাকরি করে যখন খাই তখন তাদের কাজ আগে দেখতে হবে। না যদি আর দেখা হয় মনে রেখো বুড়ো ডারে। তুমিও চলে যাও, অন্ধকারে সাপকোপের ভয়। আর মোটেই না দাঁড়িয়ে প্রসন্ন চক্রবর্তী ঘোড়া খুলে নিয়ে রেকাবে পা দিয়ে লাফিয়ে ঘোড়ায় উঠল। ঘোড়ার মুখ ফেরাতে ফেরাতে অনেকটা যেন আপন মনেই বললে, মুখের কথাটা তো বললে গয়া, এই যথেষ্ট। এই বা কেডা বলে এই দুনিয়ায়? আপনজন ভিন্ন কেডা বলে? বড্ড আপন বলে যে ভাবি তোমারে। ষষ্ঠীর চাঁদ জুনিপার গাছের আড়াল থেকে হেলে পড়েছে মড়িঘাটার বাঁওরের দিকে। ঝিঝি পোকা ডাকছে পুরনো নীলকুঠির পুরনো বিস্মৃত সাহেব সুবোধের ভগ্ন সমাধিক্ষেত্রের বনে জঙ্গলে ঝোপঝাড়ের অন্ধকারে। ইছামতির বাঁকে বাঁকে বনে বনে নতুন কত লতাপাতার বংশ গজিয়ে উঠল। বলরাম ভাঙনের ওপরকার সোঁদালি গাছের ছোট চারাগুলো দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে ঘন জঙ্গলে পরিণত হয়ে ওঠে। কত অনাবাদী পতিত মাঠে আগে গজালো ঘেঁটু বন, তারপরে এলো কাক জঙ্ঘা, কুঁচকাটা নাটা আর বনমরিচের জঙ্গল। ঝোপে ঝোপে কত নতুন ফুল ফুটল। যাযাবর বিহঙ্গকুলের কত কি কলকুজন। আমরা দেখেছি জলিধানের ক্ষেতের ওপরে মুক্ত পক্ষ বলাকার সাবলীল গতি মেঘ পদবীর ওপারে মৃণাল সূত্র মুখে। আমরা দেখেছি বনশিম ফুলের সুন্দর বেগুনি রং প্রতি বর্ষা শেষে নদীর ধারে ধারে। ওই বর্ষা শেষেই আবার কাশফুল উড়ে উড়ে জলছড়া কাদায় পড়ে বীজ পুঁতে পুঁতে কত কাশঝাড়ের সৃষ্টি করলো বছরে বছরে। কাশবন কালে সরে গিয়ে শাওড়া বন, সোঁদালি গাছ গজালো। তারপরে এলো কত কুমড়ে লতা, কাঁটা বাঁশ, বন চালতা, দুল্ল গুলঞ্চ লতা, মটর ফলের লতা, ছোট গোয়ালে বড় গোয়ালে। সুবাস ভরা বসন্ত মূর্তিমান হয়ে উঠল কতবার ইছামতির নির্জন চরের ঘেঁটু ফুলের দলে। সেই ফাল্গুন চৈত্রে আবার কত মহাজনী নৌকা নোঙর করে রেঁধে খেলো বনগাছের ছায়ায়। ওরা বড় গাং বেয়ে যাবে এই পথে সুন্দরবনে মোম মধু সংগ্রহ করতে। বেনেহার মধু, ফুলপাটির মধু, গেঁয়ো, গরান, সুঁদুরি, কেওড়া গাছের প্রস্ফুটিত ফুলের মধু। জেলেরা শলা জাল পাতে গলদা চিংড়ি আর ইটে মাছ ধরতে। পাঁচপোতার গ্রামের দুদিকের ডাঙাতেই নীল চাষ উঠে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে বন্যে বুড়ো, পিটুলি, গামার, তিত্তিরাজ গাছের জঙ্গল ঘন হলো। জেলেরা সেখানে আর ডিঙি বাঁধে না। অসংখ্য নিবিড় লতা পাতার জড়াজড়িতে আর সাঁই বাবলা, শিয়াকুল, কাঁটা বনের উপদ্রবে ডাঙা দিয়ে এসে জলে নামবার পথ নেই। কবে স্বাতী আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জল পড়ে ঝিনুকের গর্ভে মুক্ত জন্ম নেবে তারই দুরাশায়
গ্রামান্তরের মুক্ত ডুবুরির দল জোংড়া আর ঝিনুক স্তূপাকার করে তুলে রাখে ওকড়া ফলের বনের পাশে, যেখানে রাধালতার হলুদ রঙের ফুল টুপটাপ করে ঝরে ঝরে পড়ে ঝিনুক রাশির ওপরে। অথচ কত লোকের চিতার ছাই ইছামতির জল ধুয়ে নিয়ে গেল সাগরের দিকে। জোয়ারে যায়, আবার ভাটায় উজিয়ে আসে, এমনি বারবার করতে করতে মিশে গেল দূর সাগরের নীল জলের বুকে। যে কত আশা করে কলা বাগান করেছিল উত্তর মাঠে, দোয়াড়ি পেতেছিল বাঁশের কঞ্চি চিরে বুনে খোলডবরির বাঁকে, আজ হয়তো তার দেহের অস্থি বোবা বৃষ্টিতে সাদা হয়ে পড়ে রইল ইছামতির ডাঙায়। কত তরুণী সুন্দরী বধূর পায়ের চিহ্ন পড়ে নদীর দুধারে ঘাটের পথে, আবার কত প্রৌঢ়া বৃদ্ধার পায়ের দাগ মিলিয়ে যায়। গ্রামে গ্রামে মঙ্গল শঙ্খের আনন্দধ্বনি বেজে ওঠে বিয়েতে, অন্নপ্রাশনে, উপনয়নে, দুর্গা পুজোয়, লক্ষ্মী পুজোয়। সেসব বধূদের পায়ের আলতা ধুয়ে যায় কালে কালে, ধূপের ধোঁয়া ক্ষীণ হয়ে আসে। মৃত্যুকে কে চিনতে পারে, গরীয়সী মৃত্যু মাতাকে? পথ প্রদর্শক, মায়ামৃগের মতো জীবনের পথে পথে পথ দেখিয়ে নিয়ে চলে সে। অপূর্ব রহস্য ভরা তার অবগুণ্ঠন কখনো খোলে শিশুর কাছে, কখনো বৃদ্ধের কাছে। তেলাকুচো ফুলের দুলুনিতে অনন্তের সে সুর কানে আসে। কানে আসে বনৌষধির কটু তিক্ত সুঘ্রাণে, প্রথম হেমন্তে বা শেষ শরতে। বর্ষার দিনে এই ইছামতির কুলে কুলে ভরা ঢলঢলে রূপে সেই অজানা মহাসমুদ্রের তীরহীন অসীমতার স্বপ্ন দেখতে পায় কেউ কেউ। কত যাওয়া আসার অতীত ইতিহাস মাখানো ওইসব মাঠ, ওইসব নির্জন ভিটের ঢিপি। কত লুপ্ত হয়ে যাওয়া মায়ের হাসি ওতে অদৃশ্য রেখায় আঁকা। আকাশের প্রথম তারাটি তার খবর রাখে হয়তো। ওদের সকলের সামনে দিয়ে ইছামতির জলধারা চঞ্চল বেগে বয়ে চলেছে বড় লোনা গাঙের দিকে। সেখান থেকে মোহানা পেরিয়ে, রায়মঙ্গল পেরিয়ে, গঙ্গাসাগর পেরিয়ে মহাসমুদ্রের দিকে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি অন্তিম তথা অষ্টাদশ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।